তোমরা অনেক দিন হলো বাড়িতেই আছো, স্কুল ছুটি আছে। তো আমাদের স্কুলের তরফ থেকে তোমাদের জন্য কিছু অনলাইন ক্লাসের বন্দোবস্ত করা হয়েছে। সেই অনলাইন ক্লাস সমস্ত বিষয়ের পাশাপাশি আমাদের ইতিহাসেও হবে। তোমরা জানো আমরা সেকেন্ড যে সামেটিভ টেস্টটা হবে তার যে সিলেবাস, সেই সিলেবাসের অন্তর্ভুক্ত শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এইগুলো অলরেডি আমরা কমপ্লিট করে নিয়েছি। যে শিল্প বিপ্লব কাকে বলে, শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য, এছাড়া ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সময়কাল, শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম হয়েছিল কেন, কাকে কেন্দ্র করে হয়েছে, পরবর্তী সময় কোথায় কোথায় শিল্প বিপ্লব হয়েছিল, শিল্প বিপ্লবের শিল্প বিপ্লব আর কোন কোন দেশে হয়েছিল এবং শিল্প বিপ্লবের ফলাফল। তো শিল্পের ক্ষেত্রে যে একটা বিরাট পরিবর্তন এবং তার যে একটা বিরাট প্রভাব, তার ভিত্তিতেই কিন্তু আমরা এই শিল্পের উন্নয়নকে আমরা শিল্প বিপ্লব বলছি। এর পাশাপাশি আমি বলেছিলাম তোমাদের শিল্পক্ষেত্রে যে নানা রকম আবিষ্কার হয়েছিল ইংল্যান্ডে, এবং যে আবিষ্কারটা আমাদের শিল্প বিপ্লবকে অনেকটাই ত্বরান্বিত করেছিল। তো সেরকম অনেক আবিষ্কারের কথাও বলেছিলাম, কে কবে আবিষ্কার করেছেন এবং সেগুলোর কাজ কী। যেমন ফ্লাইং শাটল, স্পিনিং জেনি, ওয়াটার ফ্রেম। তারপরে তোমার জর্জ স্টিফেনসন যেমন স্টিম রেল ইঞ্জিন তৈরি করেছেন। তারপরে তোমার পিচ রাস্তা তৈরির কৌশল কে আবিষ্কার করেছেন, যেমন জন ম্যাকআডাম এবং টেলফোর্ড। এরকম অনেক প্রশ্নই আমি তোমাদের ক্লাস চলাকালীন করেছি। এই বিষয়ে আমি অনেক উত্তরও দিয়েছি, নানা বিষয়ে আলোচনাও করেছি। তো এই চ্যাপ্টারটা মোটামুটি বলা যেতে পারে যে আমাদের শেষ। তো আমরা একটা নতুন চ্যাপ্টার বলতে এইটা হয়তো তোমাদের মানুষ স্যার শেষ করে দিয়েছেন, তবুও আমি চাইছি যে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের সম্পর্কে একটু ধারণা নেওয়া। যদিও অনলাইনে ক্লাসে কি তোমরা বুঝবে না বুঝবে আমি বুঝতে পারছি না। অনলাইন ক্লাসটা আমার অতটা পছন্দেরও নয়। আমি অবশ্যই যেটুকু সময় পাবো সেইটুকু তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব এবং খুব ভালোভাবেই আলোচনা করব। তো তবুও যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে, তো সেই বিষয়ে আমি তৃতীয় অধ্যায়, অধ্যায়টার নাম হচ্ছে ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত, এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। এবার ঊনবিংশ শতকের ইউরোপ, তোমরা সময়কালটা বুঝতে পারছো। ঊনবিংশ শতক মানে 1800 শতকের পরবর্তী সময়ের যে সময়কাল শুরু হচ্ছে সেটা হচ্ছে ঊনবিংশ শতক। তো এই শতকে নানা রকম পরিবর্তন হয়েছে। তার আগের শতকে আমরা জানি শেষ দিকে, অষ্টাদশ শতকের শেষ দিকে যে ফরাসি বিপ্লব হয়েছে, এই ফ্রান্সের এটা দেখো একটা বিরাট আন্দোলন। এই আন্দোলনটাকে আমরা বিপ্লব বলছি এই কারণেই যে এখানে এমন কিছু পরিবর্তন হয়েছে যে পরিবর্তনটা একটা আমূল পরিবর্তন বা বিরাট পরিবর্তনই বলা যেতে পারে সমস্ত ক্ষেত্রে, রাজনৈতিক বলো, ধর্মীয় বলো বা সামাজিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রেই দেখা গেছে যে একটা বিরাট পরিবর্তন হয়েছে বলেই কিন্তু আমরা এই ফরাসি আন্দোলনটাকে আমরা ফরাসি বিপ্লব বলছি। এবং তার পরবর্তী সময় এই বিপ্লবের হাত ধরে নেপোলিয়ন বোনাপার্টের উত্থান হয়েছে এবং তার উত্থান গোটা ইউরোপের মানচিত্রে কিন্তু একটা বিরাট পরিবর্তন এনে দিয়েছিল। তার উত্থান গোটা ইউরোপের একটা রাজনৈতিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন এনে দিয়েছিল। তার উত্থান গোটা ইউরোপে একটা জাতীয়তাবাদী ভাবধারার প্রসার ঘটিয়েছিল। 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়নের পতনের সঙ্গে সঙ্গে ইউরোপের ইতিহাসে একটি পর্বের অবসান ঘটে।
আমরা দেখেছি যে নেপোলিয়নীয় যুগ যে সময়কালটাকে বলা হচ্ছে সেই সময়কালের অবসান ঘটে। তারপরেই কিন্তু শুরু হয় একটা নতুন যুগ, যে যুগের প্রেক্ষাপটটা আমি বলবো কেন সেই একজনের নাম অনুসারে এই যুগের নামকরণ করা হয়েছে। আমি বলেই ফেলি প্রথমেই যে সেই যুগটা হচ্ছে মেটার্নিক যুগ, যার সময়কাল 1815 থেকে 1848 সাল পর্যন্ত। কিন্তু এখানে আমার আলোচনা জাতীয়তাবাদ বিষয়ক ধারণা আমি তোমাদেরকে একটু দিতে চাই। প্রথমেই বলবো যে জাতি বলতে আমরা কাকে বুঝি। দেখো, একই বাসভূমিতে বসবাসকারী মানুষজন যাদের মধ্যে ভাষা, ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যগত ঐক্য আছে এবং যারা একই ঐতিহাসিক অভিজ্ঞতার অংশীদার, এমন ঐক্যবদ্ধ মানব সমাজকে জাতি বলে। এক জাতি মানেই এক প্রাণ, এবং তাদের একতাই হলো জাতীয়তাবাদের ভিত্তি, এবং যে ভিত্তির উপর নির্ভর করে একটি জাতিরাষ্ট্র তৈরি হয়। তো দেখো, ফরাসি বিপ্লব এবং নেপোলিয়নের পতনের পর ইউরোপে 19 শতকে বহু নতুন নতুন রাষ্ট্র গড়ে উঠেছিল, এবং সেগুলো সবগুলোই জাতিরাষ্ট্র বলা যেতে পারে। আমি তোমাদের প্রথমেই দুটো রাষ্ট্রের উদাহরণ দিই। এক নম্বর হচ্ছে ইটালি এবং 2 নম্বর হচ্ছে জার্মানি। আমরা পরবর্তী সময়ে আমরা ইটালির ঐক্য আন্দোলন এবং জার্মানির ঐক্য আন্দোলন সম্পর্কে আলোচনা রাখব। তো এই অধ্যায়ে দেখেছি যে ফরাসি বিপ্লব এবং নেপোলিয়নের পতনের পর ইউরোপের ইতিহাসে দুটি ভাবধারার মধ্যে পরস্পর বিরোধী সংঘর্ষ চলতে থাকে। একদল চাইছে ফরাসি বিপ্লবজাত উদারতন্ত্র, গণতন্ত্র এবং জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে, আর অন্যদিকে কিছু দেশ বা কিছু মানুষ এরা চাইছে যে ফরাসি বিপ্লব প্রসূত যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে রুখে দিয়ে একটা রক্ষণশীলতা নিয়ে আসা, পুরনো যে রাজতান্ত্রিক ব্যবস্থা সেগুলোকে বহাল রাখা। তো এই চিন্তাভাবনার মধ্যে যে সমস্ত রাষ্ট্রপ্রধানরা মেন উদ্যোগ নিয়েছিলেন তার মধ্যে বলা যেতে পারে যে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটার্নিক, এছাড়া রাশিয়া, ইংল্যান্ড, প্রাশিয়া, এই সমস্ত দেশের রাজারাও কিন্তু এই গোটা ইউরোপে পুরনো রাজতান্ত্রিক ব্যবস্থাকেই বহাল রাখতে চেয়েছিলেন। এই চাওয়া থেকেই দেখা যায় যে নেপোলিয়নের মৃত্যুর পর তারা একটা বৈঠকে মিলিত হয়, যে বৈঠকের আরেকটা নাম হচ্ছে ভিয়েনা সম্মেলন। তো এই ভিয়েনা সম্মেলনের যে উদ্দেশ্যগুলো ছিল তাদের, সেই উদ্দেশ্যগুলোর মধ্যে প্রধান হচ্ছে ইউরোপের পুনর্গঠন করা। ইউরোপের পুনর্গঠন বলতে ধরো নেপোলিয়নের উত্থানের পর গোটা ইউরোপের তো মানচিত্রের পরিবর্তন হয়েছে। হয়তো নেপোলিয়ন বেশ কিছু অঞ্চল দখল করেছে, বেশ কিছু অঞ্চলকে অন্য রাষ্ট্রের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। তো এবং দখল করা অর্থ হচ্ছে অন্য রাষ্ট্রের কাছ থেকে সেই অঞ্চল কেড়ে নেওয়া। অতএব ইউরোপের মানচিত্রের একটু অদলবদল হয়েছে, তার পুনর্গঠন করাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এছাড়া আরও বেশ কিছু উদ্দেশ্য আছে, যেমন ভবিষ্যতে ফ্রান্স যাতে শক্তি সঞ্চয় করে ইউরোপের শান্তি ভঙ্গ করতে না পারে তার জন্য ব্যবস্থা নেওয়া। এছাড়া বলা যেতে পারে যে নেপোলিয়নের বিরুদ্ধে সংগ্রাম করে যে সমস্ত শক্তিবর্গ তাদের অনেক ক্ষতি হয়েছিল, সেই সমস্ত ক্ষতিগুলো পূরণ করা। এরকম অনেক উদ্দেশ্য আছে। এই অনেক উদ্দেশ্যকে মোটামুটি আমরা তিনটে মূল ভাগে ভাগ করতে পারি।
যে তিনটে এই তিনটে মূল নীতির মাধ্যমেই তারা গোটা ইউরোপের নানা রকম সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। এই তিনটে মূল নীতি হলো, 1 নম্বর ন্যায্য অধিকার নীতি, 2 নম্বর ক্ষতিপূরণ নীতি এবং 3 নম্বর হচ্ছে শক্তি সাম্য নীতি। আমি এক কথার মাধ্যমে এই তিনটে নীতি কিভাবে কার্যকর করেছিলেন আমি সেটা তোমাদেরকে বলছি। যেমন ন্যায্য অধিকার নীতি, এর মাধ্যমে ইউরোপে নেপোলিয়নের উত্থানের আগে যেখানে যেখানে যে রাজবংশ শাসন করত সেখানে সেখানে সেই সমস্ত রাজবংশের শাসনকে ফিরিয়ে আনা হয়। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন ফ্রান্সে বুর্ব রাজবংশকে ফিরিয়ে আনা হয়েছিল, হল্যান্ডে অরেঞ্জ বংশে, সার্ডিনিয়া ও পিডমন্টে স্যাভয় বংশকে ফিরিয়ে আনা হয়েছিল। নাম্বার 2 ক্ষতিপূরণ নীতি। এই ক্ষতিপূরণ নীতিটা কিভাবে কার্যকর হয়েছিল, যে নেপোলিয়নের আগ্রাসনের ফলে যে সমস্ত রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং যে সমস্ত রাষ্ট্র এই নেপোলিয়নের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তাহলে রুখে দাঁড়াতে গেলে তাকে প্রচুর অর্থ, অস্ত্র বা সেনাবাহিনী তৈরি করতে হতো এবং প্রচুর অর্থ খরচ হতো। তো তার জন্য তাদের একটা ক্ষতিপূরণ বাবদ পুরস্কৃত করা হয়েছিল। তো এইটা কীভাবে হয়েছিল, যেমন দেখো অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া, এই সমস্ত রাষ্ট্রগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, সঙ্গে ইংল্যান্ডও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তো এরা বেশ কিছু স্থান লাভ করেছিল নেপোলিয়নের পতনের পর এবং ভিয়েনা সম্মেলনের মাধ্যমে। যেমন রাশিয়া ফিনল্যান্ড পেয়েছিল এবং আরও অন্য অন্য কিছু জায়গাও পেয়েছিল। অস্ট্রিয়া লাভ করেছিল লম্বার্ডি ও ভেনিসিয়া, প্রাশিয়া লাভ করেছিল পশ্চিম পমিরেনিয়া সমেত অন্যান্য এলাকা লাভ করেছিল। এবার গ্রেট ব্রিটেন মানে ইংল্যান্ড, এও কিন্তু বিরাট ভূমিকা পালন করেছিল, এরও প্রচুর অর্থ খরচ হয়েছিল, কিন্তু সেইভাবে ইউরোপের কোনো অঞ্চল অধিকারের মাধ্যমে তার যে ক্ষতিটা পূরণ করতে হবে সেটা কিন্তু ইংল্যান্ড চায়নি। ও ইউরোপের কোনো ভূখণ্ডের ওপরই কিন্তু অধিকার কায়েম করার অতটা ইচ্ছা ছিল না, কিন্তু ওর যেটা ইচ্ছা ছিল যে ওর যত উপনিবেশ ছিল, যে উপনিবেশের মাধ্যমে তার ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছিল, ইংল্যান্ডের অর্থনীতিকে চাঙ্গা করেছিল, সেই উপনিবেশগুলোকে সে ধরে রাখতে চেয়েছিল। এইভাবেই সে ক্ষতিপূরণটা পুষিয়ে নিয়েছিল। আর 3 নম্বর হচ্ছে শক্তি সাম্যনীতি। এই শক্তি সাম্যনীতির মূল কথাই হলো আগামী দিনে যাতে ফ্রান্স আবার শক্তিশালী হয়ে উঠে তোমার গোটা ইউরোপকে তছনছ করে না দিতে পারে, তার জন্য তারা ব্যবস্থা নিয়েছিল। মানে ফ্রান্সের চারিপাশে যে সমস্ত দুর্বল রাষ্ট্র আছে সেই দুর্বল রাষ্ট্রগুলোকে আরও শক্তিশালী করার বন্দোবস্ত করা হয়েছিল। মানে কিছু কিছু ছোট রাষ্ট্রকে আরও কিছু অঞ্চল জুড়ে দিয়ে সেগুলোকে বড় রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। যেমন দেখো বেলজিয়ামকে হল্যান্ডের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছিল। ফ্রান্সের পূর্ব সীমান্তে রেনিস প্রদেশ ও রাইন জেলাগুলোকে প্রাশিয়ার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল, যাতে প্রাশিয়া আরও একটু শক্তিশালী হতে পারে। তারপরে তোমার ফ্রান্সের দক্ষিণ পূর্বে বেশ কয়েকটি জেলাকে সুইজারল্যান্ডের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল। তো এইভাবেই দেখা গেছে ইউরোপে একটা শক্তির একটা ভারসাম্য বজায় রাখতে চেয়েছিল, যাতে ফ্রান্স পরবর্তীকালে শক্তি সঞ্চয় করে আবার গোটা ইউরোপকে তছনছ করতে না পারে। যদিও শক্তি সঞ্চয় করে ও তছনছ করতে চায়, যাতে তাদের ফ্রান্সকে রুখে দেওয়া যায়, তার জন্যই কিন্তু এই সমস্ত রাষ্ট্রগুলোকে বা শক্তিশালী রাষ্ট্রগুলোকে তৈরি করা হয়েছিল। দেখো, আমরা 1815 খ্রিস্টাব্দের যে ভিয়েনা সম্মেলনের কথা পড়ব, এই ভিয়েনা সম্মেলন হচ্ছে ইউরোপ তথা সমগ্র বিশ্বের ইতিহাসে একটা প্রথম আন্তর্জাতিক সম্মেলন। প্রশ্ন আসতেই পারে যে বিশ্বের মধ্যে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোনটি বা কবে কোথায় হয়েছিল।
এবং এই সম্মেলনের সভাপতি কে ছিলেন, তখন তোমাদের কিন্তু এরকমই উত্তর বলতে হবে যে নেপোলিয়নের পতনের পর 1815 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার ভিয়েনা শহরে যে সম্মেলনটা হয়েছিল সেই সম্মেলনই হচ্ছে ইউরোপের তথা গোটা বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন। এবার এই সম্মেলনে যে কটা রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, মানে ইউরোপের বেশিরভাগ দেশ মানে সমস্ত দেশই অংশগ্রহণ করেছিল এবং তাদের প্রতিনিধি পাঠিয়েছিল। তো প্রতিনিধি পাঠালেও এই সম্মেলনের প্রধান 4টে রাষ্ট্র ছিল যারা এই ভিয়েনা সম্মেলনকে পরিচালিত করেছিল এবং তাদেরকে বিগ ফোর বা 4 প্রধান বলা হয়। এই বিগ ফোর বা 4 প্রধান যে রাষ্ট্রগুলোকে নিয়ে তৈরি হয় তারা হচ্ছে অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া এবং ইংল্যান্ড। তো তোমাদেরকে প্রথমেই বললাম যে এই ভিয়েনা সম্মেলনের যিনি সভাপতিত্ব করেছিলেন, যার তাহলে এই সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর প্রিন্স মেটারনিক। এবং এইখান থেকে প্রশ্ন আসতে পারে যে ফ্রান্স তো পরাজিত একটা রাষ্ট্র ছিল, তো ফ্রান্স থেকেও তো কোনো না কোনো প্রতিনিধি এসেছিলেন, তার নাম কি? প্রশ্ন আসতে পারে। তার নাম হচ্ছে ট্যালের্যান্ড। আবার অনেকে ট্যালেরাও বলে থাকে, তালেরা বলে থাকে, এরকম। কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম যে এই সময়কালটা মানে 1815 সাল থেকে 1848 সাল পর্যন্ত যে সময়কালটা, এই সময়কালটা মেটারনিক যুগ নামে পরিচিত। তো মেটারনিক যুগ নামে কেন পরিচিত সেটা আমাদের জানতে হবে, বা এই সময়কালটাকে মেটারনিক যুগ কে বলেছেন প্রথমত আমি সেটা বলিনি। সেটা হচ্ছে ঐতিহাসিক ফিশার বলেছেন যে ইউরোপের ইতিহাসে এই 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল মেটারনিক যুগ নামে পরিচিত। এবার আসছি কেন এই সময়কালটাকে মেটারনিক যুগ বলা হচ্ছে। এর বেশ কয়েকটা পয়েন্ট বলা যেতে পারে। প্রথম আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে অস্ট্রিয়ার স্বার্থকে সর্বতোভাবে বজায় রেখে ইউরোপীয় রাজনীতিতে তার নিরঙ্কুশ প্রাধান্য অক্ষুণ্ণ রেখেছিলেন এবং তিনি তার সমস্ত পুরনো ধ্যান ধারণা বা আদর্শগুলোকে, রাজতান্ত্রিক আদর্শগুলোকে বাস্তবে রূপায়িত করার জন্য যে সমস্ত দমনমূলক নীতি গ্রহণ করা দরকার তা গোটাটাই তিনি করেছিলেন, যে নীতিটাকে মেটারনিক সিস্টেমও বলা হয়ে থাকে বা মেটারনিক ব্যবস্থাও বলা হয়ে থাকে। সেকেন্ড পয়েন্ট হিসাবে আমি বলতে চাই যে ফরাসি বিপ্লব প্রসূত দেখো যে উদারতন্ত্র, জাতীয়তাবাদ, গণতান্ত্রিক ভাবধারা, এই সমস্ত ভাবধারাগুলোকে তিনি গতিরোধ করতে চেয়েছিলেন। মানে এই ঊনবিংশ শতকের নেপোলিয়নের পতনের পর থেকে গোটা ইউরোপ যে আধুনিকতার একটা জায়গায় এসেছিল বা আধুনিক যুগের চাকাটাকে তিনি আধুনিকতার দিকে মানে সামনের দিকে না নিয়ে গিয়ে তিনি উল্টো দিকে ঘোরাতে চেয়েছিলেন। অর্থাৎ উদারতন্ত্র, জাতীয়তাবাদ, গণতান্ত্রিক ভাবধারাকে পুরোপুরি তিনি গতিরোধ করতে চেয়েছিলেন এবং তার জন্য সমস্ত রকম ব্যবস্থা তিনি নিয়েছিলেন। নাম্বার 3, ইউরোপের প্রাক বিপ্লব যুগের রাজনৈতিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থার পুনঃপ্রবর্তন তিনি করতে চেয়েছিলেন বা করেও ছিলেন। আমি তো এর আগে তোমাদেরকে বললাম যে ফ্রান্সে যেমন বুর্বো রাজাদেরকে ফিরিয়ে আনা হয়েছিল, হল্যান্ডে অরেঞ্জ বংশ, সার্ডিনিয়া ও পিডমন্টে সাভয় বংশ, এইভাবে তিনি পুরনো রাজতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। আজকে আমি এ পর্যন্তই আলোচনা করলাম যে পর্যন্ত এইগুলো আমরা আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই থাক। তোমরা একটু ভালো করে একটু শোনো, শুনে তারপরে একটু বইটা পড়ো। এর সঙ্গে আমি কয়েকটা কোশ্চেন তোমাদেরকে মানে ছবি তুলে পাঠাবো, কোশ্চেনগুলো তোমরা একটু দেখবে,
পড়বে। আর আমি একটা ইউরোপের মানে 1815 খ্রিস্টাব্দে যে ইউরোপের মানচিত্রটা কেমন ছিল সেই মানচিত্রটা আমি একবার ছবি তুলে পাঠাবো। তোমরা সেটাও দেখবে যে গ্রেট ব্রিটেনের অবস্থান কোথায়, ফ্রান্সের অবস্থান কোথায় ছিল, পর্তুগাল কোথায় ছিল, স্পেন কোথায়, অস্ট্রিয়া সাম্রাজ্য কোথায়, তারপরে তোমার রাশিয়া কোন অঞ্চলটা নিয়ে রাশিয়া ছিল। তো এইরকম বেশ কিছু মানে ম্যাপ তোমাদেরকে মানে ম্যাপের ধারণা তোমাদের তৈরি করতে হবে। আমি যেমন গত বছরে এই সেকেন্ড ইউনিট টেস্টে মানে ইউরোপের একটা ম্যাপ দিয়ে ব্ল্যাঙ্ক ম্যাপ দিয়ে আমি বলেছিলাম, প্রশ্ন করেছিলাম যে এখানে ফ্রান্স কোথায় অবস্থিত, গ্রেট ব্রিটেন কোথায় অবস্থিত, তোমার পর্তুগাল কোথায় অবস্থিত। তো এই ধারণাটা কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। তার জন্য এই ম্যাপটা ভালো করে একটু দেখবে, নিজের বই থেকেও দেখতে পারো। বেশ, তাহলে আমি আজ এখানেই রাখছি। এর পরের দিন আবার আমরা এই চ্যাপ্টারের উপরেই আলোচনা করব।